ওকে, আজ যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। আর এইটা আগের দিনের সাথে খানিকটা লাগবে, আলোচনাটা অনেকটা একই রকম হবে যেরকম আগের দিনেরটা ছিল অল্টারনেটারে থ্রি ফেজ এসি জেনারেটর, সেই রকমই এটা হচ্ছে থ্রি ফেজ এসি মোটর, আমরা বলতে পারি থ্রি ফেজ এসি মোটর। এবং এইখানে আরেকটা একটু বলবো যে একদম প্রথমের দিকে আমরা লেকচার টুতে ওয়ার অফ কারেন্টে একটা টেসলা ভার্সেস এডিসন বলে একটা ব্যাপার বলেছিলাম, নিকোলা টেসলা আর টমাস আলভা এডিসন। অ্যাকচুয়ালি ডিসি মেশিনগুলো আবিষ্কার করেছিল বা বানিয়েছিল টমাস আলভা এডিসন, আর এসির ক্ষেত্রে এই যে আজকে যেটা আমরা দেখতে যাচ্ছি থ্রি ফেজ এসি মোটরে, বেসিক্যালি ইন্ডাকশন মোটর, এইটা কিন্তু আবিষ্কারটা করেছিল ইন্ডাকশন মোটর। এটা কিন্তু থ্রি ফেজই হবে, থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। এইটা জনক বলা যেতে পারে হচ্ছে নিকোলা টেসলা। নিকোলা টেসলা কত অ্যারাউন্ড 1890 সালে এটাকে বানিয়েছিল, প্রপোজ মানে ডিজাইন এবং ফাইনালি বানিয়েছিল। তো সেখান থেকে তারপরে পরবর্তীকালে বেশ কিছু মডিফিকেশন আপগ্রেডেশন হয়েছে, এবং এই থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের খানিকটা কম্পেয়ার করা যেতে পারে। কয়েকটা আমি বৈশিষ্ট্যগুলো বলছি। একটা হচ্ছে যে অনেকটা আমাদের ডিসি শান্ট মোটরের সাথে খানিকটা কম্পেয়ার করা যেতে পারে। কীরকম? এটা হচ্ছে যে ডিসি শান্ট মোটরের মতোই মোটামুটি, সেটা হচ্ছে কনস্ট্যান্ট স্পিড মোটর। কনস্ট্যান্ট, অলমোস্ট কনস্ট্যান্ট, মানে হচ্ছে যে এটা মানে লোডের সাথে সাথে ভ্যারি করে না। নো লোড মানে মেশিনটা যখন ফ্রিলি ঘুরছে, মোটর তো ঘুরছে, ইলেকট্রিসিটি সাপ্লাই দিয়েছি, এখানে থ্রি ফেজ সাপ্লাই দেওয়া হয়েছে এবং তার ফলে ঘুরছে। তো ব্লক ডায়াগ্রাম হিসেবে ভাবলে আমরা এরকম ভাবতে পারি যে এটা যদি থ্রি ফেজ ইন্ডাকশন মোটরটা হয়ে থাকে, তাহলে এটাতে আমরা অ্যাকচুয়ালি যেটা হবে সেটা হচ্ছে আমরা তিনটে ফেজে ইনপুট পাওয়ার দেবো আর ওয়াই বি, আর আউটপুটে কী পাবো? আউটপুটে একটা মেকানিক্যাল রোটেশন পাবো। মোটর তো মানে আলটিমেটলি কিছু একটা ঘুরবে, একটা শ্যাফট ঘুরবে। তো যখন নো লোড মানে কি, এখানে এই শ্যাফটার সাথে একটা পাখাই হোক বা একটা পুলি দিয়ে কিছু একটা আমি লাগিয়েছি দূরে, অন্য কিছু একটা চলছে, কিছু কনভেয়ার বেল্ট চলছে, কিছু লাগানো নেই, সেই অবস্থাটাকে বলে নো লোড। আর যখন এইখানে কিছু একটা লাগিয়ে অনেক লোড চাপানো আছে, দ্যাট ইজ অন লোড বা ফুল লোড হতে পারে, যেরকম ট্রেনের ক্ষেত্রে হতে পারে, ট্র্যাকশানে বা যে কোনো মানে যে কোনো মোটরেই যখনই যে সেটাকে কোনো কাজে লাগানো হচ্ছে না, ফ্রিলি রোটেট করছে, দ্যাট ইজ নো লোড। তো এটার ক্ষেত্রে কি দেখা যায় যে অন সিরিজ মোটরে বা এর ক্ষেত্রে কি হয়, নো লোডে প্রচণ্ড বেশি স্পিড হয়ে যায়, লোড যত বাড়ে স্পিড কমে যায়, কিন্তু শান্ট মোটরের স্পিডটা অলমোস্ট কনস্ট্যান্ট থাকে। সেই রকমভাবেই এটার ক্ষেত্রেও থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে কি হয়, কনস্ট্যান্ট স্পিড মোটর মানে নো লোড থেকে ফুল লোডে স্পিড চেঞ্জ ভেরি লিমিটেড, মানে ভেরি লেস। তাহলে এটা আমরা বলবো যে নো লোড টু ফুল লোড very negligible speed change. No load to full load, negligible change in speed. এটা এর একটা ক্যারেক্টারিস্টিক্স বা বলতে পারি বৈশিষ্ট্য, যেটা আমরা ডিসি শান্ট মোটরের মতো দেখতে পাই। এবার এখানে বলি তাহলেও এটার অনেক বেশি অন্য সুবিধা আছে, সেই জন্য শান্ট মোটরের থেকেও এটা অনেক বেশি ব্যবহার হয়, এবং ইন্ডাস্ট্রিতে বলতে গেলে অলমোস্ট 80%, এটা লিখে রাখি, 80% অফ অল মোটরস আর থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। মোটামুটি লো এবং মিডিয়াম পাওয়ার রেঞ্জের বেশিরভাগ মোটরই কিন্তু থ্রি ফেজ ইন্ডাকশন মোটর, এবং থ্রি ফেজ ইন্ডাকশনের মোটরের মধ্যেও মেনলি এটা দুটো পার্ট আমরা পড়বো দু রকমের, তার মধ্যে একটা পড়বো স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটর। তো এইটা হচ্ছে তার সব থেকে বেশি ব্যবহার হয়। তো যাই হোক, এর আর কি কি বৈশিষ্ট্য আছে যেটার জন্য আমরা সিরিজ বা এসি মোটরের থেকে, এই ডিসি মোটরের থেকেও এটাকে বেশি প্রিফার করি? যেরকম একটা বড় জিনিস হচ্ছে যে এটা খুবই ডিজাইন ওয়াইজ আমরা দেখবো কনস্ট্রাকশনে সিম্পল অ্যান্ড রাগেড। রাগেড মানে এটা বেশ শক্তপোক্ত এবং ডিজাইন দিক থেকে বেশ সহজ, মানে ভেরি সিম্পল ডিজাইন, অ্যাজ ওয়েল অ্যাজ ইট ইজ ভেরি রাগেড, মানে এটা ডিউরেবিলিটি অনেক বেশি এবং এটাতে ওয়ারেন্টি আর অনেক কম। সেই জন্য এটা আরেকটাও আমরা পয়েন্ট বলতে পারি যে ইট রিকোয়ার্স লেস মেনটেনেন্স। আর মেনটেনেন্স হচ্ছে রেগুলারলি যেসব ব্যাপারগুলো করতে হয়, যেরকম ডিসি মোটরের ব্রাশ চেঞ্জ করতে হয়, কমিউটেটর ঠিক আছে কিনা দেখতে হয়, কারণ কমিউটেটরগুলো কন্টিনিউয়াসলি ঘষা খায়,
তারপরে কি হয় সেখানে স্পার্কিং হতে পারে, কালো কার্বন পড়ে যায়, নানা রকম প্রবলেম হয়, আরও অন্যান্য নানা রকম মেনটেনেন্স আছে। এটার ক্ষেত্রে মেনটেনেন্সের অ্যামাউন্টটা প্রচণ্ড কম। এবং আরও আমরা রোটর কনস্ট্রাকশনগুলো যখন দেখব তখন বুঝতে পারবো যে এটা খুবই শক্তপোক্ত ডিজাইন, যাতে কি হয় যে কোনো অ্যাডভার্স এনভায়রনমেন্টে বা খুব খারাপ এনভায়রনমেন্টে এটা খুব ভালো করেই কাজ করতে পারে। এছাড়া হচ্ছে এটার আরেকটা সুবিধা হচ্ছে যে এটা বেশ সস্তা। এটা কমার্শিয়াল পার্সপেক্টিভ থেকে বলছি, রিলেটিভলি চিপ অন্যান্যগুলোর থেকে। যেহেতু বানানো সহজ এবং সিম্পল, সেই জন্য দামেও সস্তা। আর একই সাথে বলবো এটার এফিসিয়েন্সি বেশ হাই। আমরা যেরকম ট্রান্সফরমারের এফিসিয়েন্সি দেখেছি, মানে ইনপুট টু আউটপুট, মানে আউটপুট বাই ইনপুটের যে রেশিও, মানে কতটা পাওয়ার কনভার্ট হলো আউটপুটে, কতটা ইলেকট্রিক্যাল পাওয়ার দিলাম আর তার পরিবর্তে কতটা মেকানিক্যাল পাওয়ার পেলাম, এই মেকানিক্যাল পাওয়ার পাওয়া এবং ইলেকট্রিক্যাল পাওয়ার দেওয়া, এই দুটো আইডিয়াল কেসে সমান ইকুয়াল হওয়ার কথা, কিন্তু হয় না, কারণ মাঝে কিছু লসেস থাকে। এটার ক্ষেত্রে লসেস অনেক কম, সেই জন্য এফিসিয়েন্সি হাই। তাহলে এফিসিয়েন্সি হাই, এইগুলো হচ্ছে মোটামুটি বেশ এর একটা অ্যাডভান্টেজ। এর বাইরেও আরেকটা আছে, হয়তো সবার পক্ষে এখনই বোঝা হবে না, সেটা হচ্ছে এটা সেলফ স্টার্টিং টর্ক আছে এর। সেলফ স্টার্টিং টর্ক, এটা নিয়ে আমি এখন কিছু বলছি না। এর দু একটা ডিসঅ্যাডভান্টেজ আমরা বলতে পারি, এইগুলো সবই সুবিধার দিকটা বললাম। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে কি বলবো, ডিসঅ্যাডভান্টেজের মধ্যে যেরকম আছে যে এটার, আমরা যেটাকে সুবিধা বললাম আবার সেটাই, যে এই যে কনস্ট্যান্ট স্পিড মোটর বলেছি, ফলে কি এর স্পিড চেঞ্জটা ভেরি ডিফিকাল্ট। মানে স্পিড রেগুলেশন, স্পিড চেঞ্জ ইজ নট ইজি, চেঞ্জ ইজ নট ভেরি ইজি। যেমন সিরিজ মোটর বা ডিসি মোটরগুলোর ক্ষেত্রে আমরা স্পিডটাকে অনেক সহজেই আমরা অনেক রকমভাবে স্পিড কন্ট্রোলটা করতে পারি, এটার ক্ষেত্রে কিন্তু স্পিড ভেরিয়েশনটা অতটা সহজ নয়। এখানে স্পিডটা বেসিক্যালি ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট, মানে স্পিডটাকে যদি এন বলি, এন অ্যাকচুয়ালি ডিপেন্ড করে ফ্রিকোয়েন্সির উপর, মানে যে সাপ্লাই কারেন্টটা দিচ্ছি তার ফ্রিকোয়েন্সির সাথে ডিপেন্ড করে, ফলে এর স্পিড কন্ট্রোলগুলো অন্যরকমভাবে হয় এবং সেটা খুব একটা সহজ হয় না। আর আরেকটা বলবো এর এর ছাড়াও পয়েন্ট, সেটা হচ্ছে যে এটার ক্ষেত্রে যে স্টার্টিং টর্কটা হয় সেটা ডিসি ইকুইভ্যালেন্ট একটা রেটিংয়ে ডিসি শান্ট মোটরের থেকে কম হয়, মানে স্টার্টিং টর্ক ইজ ইনফিরিয়ার টু ইকুইভ্যালেন্ট রেটিংয়ের ডিসি শান্ট মোটর। তো এর বাইরে বাকিটা সুবিধাই। এবার আমরা একটু এটার কনস্ট্রাকশনটা দেখবো যে এটা কীরকমভাবে মোটামুটি একদম বেসিক লেভেলে, কারণ এইটা আমি টার্গেট করছি যে একদমই খুব ডিটেলের না, এটা যাদের নন ডিপার্টমেন্টাল বা প্রথম বেসিক আন্ডারস্ট্যান্ডিং জিনিসটা সম্পর্কে, এরপর তারা দরকার পড়লে আস্তে আস্তে প্রত্যেকটা জিনিসের ডিটেলে ঢোকা যাবে। তাহলে আমি কনস্ট্রাকশনটাকে খুবই অল্প কথায় বলবো। এটা হচ্ছে কনস্ট্রাকশন অফ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। এবার সেটা বলার আগে একটা ছোট্ট কথা বলি, এই যে ইন্ডাকশন মোটর কেন বলা হয় এটাকে, সেটা আমরা আসবো। এবং আরেকটা কথাও বলি, যে সেটা হচ্ছে যে এইটা যে প্রিন্সিপালে কাজ করে সেটা বেসিক্যালি একটা কম্বিনেশন অফ ট্রান্সফরমার অ্যাকশন অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যে মোটরের অ্যাকশন জানি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, সেটা। তো সেটা কিভাবে হয় সেটা আমি কনস্ট্রাকশনটা বলার পরে একটু কিভাবে চলে সেটা বলবো। তো কনস্ট্রাকশনে বলি, খুব সিম্পল। এটাও যেহেতু একটা রোটেটিং মেশিন, এবং আমরা যখন অল্টারনেটারে যেরকম দেখেছিলাম খানিকটা সেই রকমই, এই যে অল্টারনেটারের ছবিটা আমার কাছে রয়েছে, আগের দিন দেখেছি, এটার কনস্ট্রাকশনেও খানিকটা এইরকমই। এখানে শুধু যেটা পার্থক্য সেটা হচ্ছে এখানে বাইরেটা স্টেট দুটো পার্ট থাকে, এটা তো তাই আগের মতোই। এবং বাইরের পার্টটাকে আমরা কি বলবো, বাইরের পার্টটাকে যথারীতি আমরা বাইরের ফিক্সড স্টেশনারি পার্ট, সেটাকে আমরা কি বলবো, স্টেটার বলবো। এই বাইরের ফিক্সড জিনিসটাকে বলবো স্টেটার, যেটা। আর ভেতরে একটা রোটেটিং পার্ট থাকবে, সেইটাকে আমরা কি বলবো, রোটর বলবো। এটাকে বলবো রোটর। এবং এটার ক্ষেত্রে কি হয়, এই যে এই স্টেটারের ভেতরের দিকটা, মানে স্টেটারের একটা আউটার পেরিফেরি একটা ইনার পেরিফেরি থাকবে, এবং এই ইনার পেরিফেরি এইখানে শ্যাফট আছে। এবার এই যে গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু খুব একটা বেশি হয় না, এই গ্যাপটা জেনারেলি 0.4 থেকে 4 মিলিমিটার অবধি হয়। তো খুবই স্মল এয়ার গ্যাপ, এটা হচ্ছে এয়ার গ্যাপ, এয়ার গ্যাপ। এবার এইখানে কি হয়, এই যে স্টেটারে এটা আগের মতোই কি হয়, ল্যামিনেটেড স্টিল দিয়ে বানানো হয়, ল্যামিনেটেড স্টিল। আর কি হয়, ল্যামিনেটেড স্টিল ছাড়াও এটা কি করা থাকে, সেটা হচ্ছে আমরা বলবো সিলিকন স্টিল। এই দুটোর কারণ কি, আমরা যদি একটু ট্রান্সফরমারের সাথে একই রকম যেহেতু ওয়ার্কিং প্রিন্সিপাল, ফলে লসেসগুলো একই রকম। এবং এই দুটোর কারণ কি, ল্যামিনেটেড স্টিল ল্যামিনেটেড কেন করা হয়, ল্যামিনেটেড করা হয় বিকজ
ল্যামিনেটেড করলে কি হয়, এডি কারেন্ট লস কম হয়। সিলিকন স্টিল ব্যবহার কেন করা হয়? সিলিকন স্টিল ব্যবহার করলে কি হয়, আমরা ট্রান্সফরমারেও দেখেছি কোডটা সিলিকন স্টিল দিয়ে ল্যামিনেটেড করা হয়। কি হয়, ল্যামিনেটেড সিলিকন স্টিল আমাদের হিস্টেরেসিস লসকে কমায়। তো সেই লসগুলো এখানেও যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের ব্যাপার আছে, সেই জন্য এই লসগুলো ঘটবে এবং সেগুলো কমানোর জন্য এই ব্যবস্থাটা করা হয়। এবার এই ইনার পেরিফেরিগুলোতে একটা সমান দূরত্বে স্লটস করা থাকে। এইগুলো হচ্ছে এখানে স্লট করা আছে। এইখানে কি হবে, এখানে ওই কয়েল থাকবে, এখানে 3 ফেজ কয়েল, 3 ফেজ ওয়াইন্ডিং থাকবে। তাহলে এইটাতে কি আছে, 3 ফেজ ওয়াইন্ডিং আছে, 3 ফেজ ওয়াইন্ডিং। এখানে কিন্তু আমরা কি করবো, এই 3 ফেজ ওয়াইন্ডিংয়ে বাইরে থেকে 3 ফেজ সাপ্লাইটা দেবো। এবং এই কানেকশনটা কি হতে পারে, এই 3 ফেজ ওয়াইন্ডিংয়ের কানেকশনটা, মানে স্টেটের পার্টটা আমি এখন বলছি। স্টেটরে কি হয়, যে স্লটগুলো থাকে সেগুলোতে 3 ফেজ কানেকশন দেওয়া হবে। এবং 3 ফেজ কানেকশনটা কেমনভাবে ওয়াইন্ডিংটা করা হবে, এটা স্টারও হতে পারে, ডেল্টাও হতে পারে, স্টার অর ডেল্টা, যেটা খুশি হতে পারে। সেটা কিভাবে হয়, এই স্লটে যে ওয়্যারগুলো আছে সেইগুলোকে যদি আমি একদিকটা কানেক্ট করে আরেক দিকটাকে বাইরে রাখি, দেন ইট ইজ স্টার। যদি এরকমভাবে কানেকশনটা করতাম তাহলে সেটা ডেল্টা। তো সেইভাবে এই তারগুলোকে কিভাবে কানেক্ট করেছি আমরা, সেইটার উপর ডিপেন্ড করে এটা স্টার কানেকশন বা ডেল্টা কানেকশন হতে পারে। কিন্তু 3 ফেজ সাপ্লাই একটা এখানে দেওয়া হয়। তাহলে এটা ইনপুট দেওয়া হচ্ছে একটা কি, 3 ফেজ সাপ্লাই। এখানে ইনপুটটা হলো 3 ফেজ সাপ্লাই বা RYB ইনপুট দেওয়া হয়। তো স্টেটারে এই ব্যাপারটা থাকে। এবার যদি আমরা রোটরের দিকে আসি, তাহলে কি হবে, রোটরটা হচ্ছে এই ভেতরের পোর্শনটা। এই রোটরটা অনেকটা ডিজাইনটা কীরকম হয়, আমাদের যেরকমটা আমরা ডিসি মোটরের ক্ষেত্রে আর্মেচারটা দেখেছিলাম, এই রোটরটা অনেকটা ওই রকমভাবে ডিজাইন করা হয়। এই রোটরটা কি হয়, একটা শ্যাফট থাকে, মানে এইটাকে যদি আমি ছবিটা আঁকার চেষ্টা করি, এটা শ্যাফট আছে, তার উপরে এরমভাবে রোটরটা থাকছে, শ্যাফটটা এদিকেও বেরিয়ে আছে, এবং এইটার মধ্যে কি আছে, ওই রকমই স্লট করা আছে। আমরা আগে আর্মেচারে যেরকম দেখেছি এরকম ওই রকম বিভিন্ন স্লট করা থাকে। এই স্লটগুলোতে কি হবে, রোটরে কয়েল দেওয়া থাকবে, কানেকশন থাকবে, তার লাগানো আছে, দুই এন্ডে কানেকশন করা থাকে। এবার এই যে রোটরটা, তাহলে আমরা রোটরে চলে আসছি। এইবার এই রোটরটাই আমি বলি, এই রোটরটা দুটো রকমের হয়, দু টাইপের রোটর হতে পারে। এবং তার আগে একটা জিনিস বলে নিই, যে এই যে রোটরটা 2 টাইপস, সেটা লিখি আগে, 2 টাইপস অফ রোটর। একটাকে আমরা কি বলছি, একটা রোটরকে আমরা বলি যে স্কুইরেল কেজ, স্কুইরেল কেজ টাইপ রোটর। মানে স্কুইরেল কেজ টাইপ রোটরটা কীরকম ব্যাপার, এই যে রোটরটা কানেকশনটা আছে, এই স্লটগুলোতে যদি মানে নর্মাল তার, যেরকম আমরা ডিসি মোটরের ডিসি জেনারেটরে দেখেছি, সরু পাতলা কপার ওয়্যার না দিয়ে অ্যালুমিনিয়াম বা কপারের মোটা মোটা বার, মানে এক একটা তার, মানে একটা বার, একটা মোটা বারই হচ্ছে একটা তার, এরকমভাবে এই স্লটগুলোতে ভরে দিয়েছি। এবং তারপরে কি করেছি, এই পুরো এন্ডটাকে একটা গোল মতো একটা মোটা অ্যালুমিনিয়াম দিয়ে এরকম করে এটাকে ইয়ে করে দিয়েছি, এটাকে সবগুলোর সাথে এটা কানেক্টেড এরকম করে। তাহলে আলটিমেটলি তাহলে আলটিমেটলি এইগুলোকে যে মোটা আয়রনের বার এবং এই দুই এন্ডে মোটা এই অ্যালুমিনিয়াম বা কপার দিয়ে কানেক্ট করে দেওয়া হলো, তাহলে জিনিসটা কীরকম দেখতে হয়ে গেল, দেখতে খানিকটা এরকম টাইপের হলো বাইরে থেকে। যে এই একটা কি হলো, তাহলে এটা আলটিমেটলি কীরকম দেখতে হলো, এই জিনিসটা একটা খাঁচার মতো, বা এই কাঠবিড়ালির খাঁচা যেরকম দেখতে হয়। তাহলে সেই জন্যে এই টাইপের রোটরটাকে তখন বলছে এটা স্কুইরেল কেজ টাইপের রোটর, স্কুইরেল কেজ টাইপ রোটর, এই দেখতে হওয়াটার জন্য। এবার এখানে আমরা কি করেছি, এখানে একটা কথা বলে নিই, এখানে কিন্তু রোটরটা কিন্তু কোথাও ইলেকট্রিক্যালি, মানে আমরা ডিসি মোটরে কি দেখেছি বা জেনারেটরে যে ফিল্ড কয়েলগুলো থাকে আর্মেচারের ভেতরে, এবং সেগুলোকে একটা বাইরে থেকে ডিসি সাপ্লাই দেওয়া হয়, এখানে কিন্তু আমরা এটার সাথে কোনো সাপ্লাই দিই না। এই কন্ডাক্টরগুলো বা এই বারগুলোতে কোনো কিন্তু ইলেকট্রিক্যাল সাপ্লাই নেই, এবং তার দুই এন্ডটা কানেক্টেড। এবার তাহলে এটাতে কি হয়, ব্যাপারটা ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে, এখানে ইলেকট্রিসিটিটা আসে কিভাবে না, যখন বাইরেটা ইলেকট্রিক সাপ্লাই দেওয়া হয়, তখন সেখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, এবং সেটার জন্য ইন্ডাকশনের কারণে এখানে একটা ইয়ে তৈরি হয়, এর মধ্যে একটা ভোল্টেজ ইনডিউসড, ইএমএফ ইনডিউসড হয়। এবং সেই ইএমএফ এর জন্য কি হয়, এই যেহেতু দুই দিকটা শর্ট সার্কিট করা আছে সব সব কন্ডাক্টরগুলো, তাহলে এটা কারেন্ট ফ্লো করতে শুরু করে। যখন এখানে কারেন্ট ফ্লো করতে শুরু করে, তখন কি হয়ে গেলো, এর মধ্যে কারেন্ট যাচ্ছে, এই কন্ডাক্টরের মধ্যে কারেন্ট যাচ্ছে, আর বাইরে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আছে। তাহলে এখানে এই ব্যাপারটা একটু বলেই নিই, যে আচ্ছা, স্কুইরেল কেজ ছাড়া আরেকটা যেটা হয়,
আচ্ছা এইটা শেষ করি, তাহলে হচ্ছে যে এখানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। প্রথম কথা হচ্ছে যে স্টেটারে যখন 3 ফেজ সাপ্লাই দেওয়া হয় তখন একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ব্যাপারটা কীরকম? রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড মানে হচ্ছে আমরা জানি যে নর্মালি ডিসি সাপ্লাই যদি একটা পোলের ওপর দেওয়া হয় একটা ম্যাগনেটিক ফিল্ড, স্টেশনারি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। কিন্তু যখনই সেটা 3 ফেজ সাপ্লাই হয়ে যায়, 3টে ফেজ আছে এবং 3টে ফেজ একে অপরের থেকে 120 ডিগ্রি দূরে দূরে আছে। তো এরকমভাবে যখন 120 ডিগ্রি দূরে দূরে 3টে ফেজ সাপ্লাইগুলো যায়, তখন তার জন্য কি হয়, একটা ওভারঅল মানে এক একটা সাপ্লাইয়ের জন্য যদি আমরা কি জানি, একটা একটা কারেন্ট যখন একটা ফেজ কারেন্ট যায় তখন তার জন্য একটা ফ্লাক্স তৈরি হয়, φm যদি হয় সেটা ফ্লাক্সটা। তাহলে যখন আমাদের 3টে ফেজ এরকম 120 ডিগ্রি ডিস্টেন্সে যাবে তখন একটা ডেরিভেশন করে দেখা যায় যে এইটা ইফেক্টিভলি কি হয়, একটা রোটেটিং ফিল্ড তৈরি হয়, যেই ফিল্ডটার ম্যাক্সিমাম ফ্লাক্স ডেন্সিটিটা হয় 1.5 φm। এইটা ফিক্সড, এই ডেন্সিটির একটা, মানে এটাকে আমরা ভাবতে পারি অ্যাভারেজে একটা মাত্র ফিল্ড ফ্লাক্স তৈরি হয়, যেটা কি ডাইনামিক, মানে যেটা রোটেট করছে, মানে ফ্লাক্সটা এক জায়গায় কনস্ট্যান্ট থাকে না। ফলে আমরা এটাকে ধরতে পারি যে এখানে কিন্তু একটা কথা বলে নিই, এখানে কিন্তু কোনো পোল আমরা ফিজিক্যালি পোল বানাই না। যেমন অন্যগুলোতে আমরা দেখেছি পোল শু থাকে, পোল ফেস থাকে, সেখানে আমরা কয়েল দিয়ে ম্যাগনেটিক পোল তৈরি করি। এখানে সেটা করতে লাগে না। কেন লাগে না? কারণ এখানে যে 3 ফেজ সাপ্লাইটা এমনই যে 3 ফেজ সাপ্লাইটাকে যখনই দেওয়া হয় তখন সেইটা অটোমেটিক্যালি একটা রোটেটিং ফিল্ড তৈরি করে, ফলে অ্যাজ ইফ যে ওখানে পোলগুলো আছে এবং পোলগুলো সময়ের সাথে সাথে সরে সরে যাচ্ছে। তার ফলে এরকম একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এবং যে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা হচ্ছে 1.5 φm। এই ম্যাগনেটিক ফিল্ডটার জন্য কি হবে, তাহলে ফিল্ডটা যদি সরে সরে যায় এরকম টাইপের একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, এবং সেই ফিল্ডের ফর্মুলাটা হচ্ছে যে F ইজ ইকুয়াল টু PN/120। পিএনটার নিচে একটা এস হবে, PNS। এনএসটা হচ্ছে বেসিক্যালি সিনক্রোনাস স্পিড। সিনক্রোনাস স্পিড কি জিনিস? এই যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড যেটা তৈরি হয়, সিনক্রোনাস স্পিড। সিনক্রোনাস স্পিড হচ্ছে যে স্পিড অফ দ্য রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, স্পিড অফ দ্য রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। তো রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা যে স্পিডে মুভ করছে ইয়েগুলো পোলগুলো, সেই স্পিডটাই হচ্ছে এনএস। এবং সেখান থেকে আমরা কি কটা পোল, এটা ইফেক্টিভলি কটা পোল তৈরি হলো সেইটা কি করে বার করতে পারবো, এই ফর্মুলাটা থেকে। মানে এই এফটা হচ্ছে কি, এফটা হচ্ছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি। মানে এখান থেকে যদি আমাদের নাম্বার অফ পোল বার করার দরকার পড়ে তাহলে কি করে বেরোবে, 120F/NS। তাহলে আমরা যদি মোটরটার স্পিডটা জানি, একটা থেকে আরেকটা করতে পারবো। যদি আমরা ধরে নিই যে মোটরটার স্পিডটা ধরে নিতে পারি, তাহলে আমরা পোল নাম্বার অফ পোলটা বার করতে পারবো। বিকজ এফ আমাদের ক্ষেত্রে এফ ইজ অলওয়েজ 50 হার্টজ আমাদের ইন্ডিয়ার রেসপেক্টে। তাহলে এই পি আর এনএস এর মধ্যে একটা সম্পর্কটা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, যে পি আর এনএস এর মাল্টিপ্লিকেশন করলে পি ইন্টু এনএস এইটা হবে 120 × 50, এইটা হবে। তার মানে দ্যাট ইজ 6000, এইটা হবে। এবার যদি পি ইকুয়াল টু আমার পি যদি 6 হয়, মানে আমরা 6 পোল মেশিন কনসিডার করি, তাহলে আমাদের সেই ক্ষেত্রে স্পিডটা কত হয়ে যাবে, 1000 RPM হয়ে যাবে। তো এইভাবে ব্যাপারটা হবে। তো ফিজিক্যালি পোল দেখতে পারবো না, কিন্তু এইভাবে আমরা বুঝতে পারবো যে এটা কয় পোলের মেশিন, কটা পোল আছে এইটাতে, মোটরটাতে। এবার যেটা ঘটলো তাহলে কি হলো, এইখানে এইটা একটা গেল। এইরকম ভাবে কি হচ্ছে যে তাহলে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আছে, তাহলে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের জন্য এর মধ্যে একটা, রোটরটার মধ্যে একটা ইনডিউসড ভোল্টেজ ইনডিউসড হবে। যেহেতু একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা কন্ডাক্টর মুভমেন্ট হচ্ছে, তাহলে কি হবে, সেই কন্ডাক্টরের মধ্যে কি হবে, মুভমেন্ট হচ্ছে না, কন্ডাক্টর রয়েছে। কন্ডাক্টর থাকলে ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ হবে, ফ্লাক্স লিঙ্কেজ হওয়ার ফলে তার মধ্যে একটা কারেন্ট ইনডিউসড হবে। এইবারে কি হয়ে গেল, এবার এখানেও একটা কারেন্ট ইনডিউস হলো। তাহলে এবার একটা কি হচ্ছে, একটা কারেন্ট ফ্লো করছে এর মধ্যে, এবং তার এই কন্ডাক্টরটার মধ্যে কারেন্ট ফ্লো করছে, মানে অ্যাজ ইফ বাইরে থেকে আমি কারেন্ট দিয়েছি। এবার উল্টোভাবে যদি ভাবি, বাইরে একটা ফিল্ড আছে এবং তার মধ্যে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আছে, তাহলে একটা ম্যাগনেটিক ফিল্ডে যদি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থাকে তখন কি হয়, সেই কন্ডাক্টরটা মুভমেন্ট হয়, ওটা কি করে, ঘুরতে শুরু করে। তাহলে সেই কারণে এই রোটরটা এবার কী হবে, এই কন্ডাক্টরগুলো এই একটা ফোর্স, মানে একটা টর্ক অনুভব করবে প্রত্যেকটা কন্ডাক্টর মিলিয়ে, এবং সেটার জন্য এটা ঘুরতে শুরু করবে। এইবারে ঘুরতে শুরু করবে, এবং বাইরে এই দিকটা যেহেতু কানেক্টেড থাকে, এই বাইরেটা প্রত্যেকটা বারগুলো কি হচ্ছে, তাহলে এটা শর্ট সার্কিটেড। মানে রোটর ওয়াইন্ডিং ইজ শর্ট সার্কিটেড। এটা কার ক্ষেত্রে, এটা হচ্ছে স্কুইরেল কেজের ক্ষেত্রে।
এবার আমি জাস্ট একটু এখানেই ছোট্ট করে আরেকটা যেটাকে বলে সেটা হচ্ছে একটা গেল স্কুইরেল কেজ, আরেক টাইপের রোটরটা হচ্ছে উন টাইপ। উন টাইপটা কিচ্ছু আলাদা না। উন টাইপটা যেটা, সেটা হচ্ছে যেখানে বারের বদলে এখানে একটা থ্রি ফেজ ওয়াইন্ডিং করা হয়। এখানে একটা বড় বড় বার বসানো হয়েছিল, তার জায়গায় রোটরটাতেও থ্রি ফেজ ওয়াইন্ডিং দেওয়া হয়। থ্রি ফেজ ওয়াইন্ডিং, রোটরেও থ্রি ফেজ ওয়াইন্ডিং করা হয় এবং থ্রি ফেজ ওয়াইন্ডিংয়ে মেনলি স্টার করা হয়। তাহলে কি হলো, স্টার করা হওয়ার মানে কি, মানে কোনো একটা এন্ড একসাথে ফিক্সড আর তিনটে খোলা এন্ড বেরিয়ে আসবে। এবার এই থ্রি পেজ ওয়াইন্ডিংয়ে রোটর থেকে তিনটে খোলা এন্ডকে বার করে নিয়ে আসা হয়। এই বার করে নিয়ে এসে কি হয়, এখানে যেমন শর্ট সার্কিট করে দেওয়া হয়েছিল বাইরেটাকে, ওটাকে শর্ট সার্কিট করা হয় না। এই থ্রি পেজ ওয়াইন্ডটাকে বার করে নিয়ে এসে যেটা ঘটানো হয় সেটা হচ্ছে যে জিনিসটা এরকম দাঁড়ায়, মানে ওটাকে একটা থ্রি ফেজ রিওস্ট্যাটের সাথে কানেক্ট করা হয়। মানে আমরা যদি এখন কিভাবে দেখাতে পারি, এখন আমি দেখাচ্ছি যে এইটা হচ্ছে, আমরা কি বলেছি যে স্টেটারটা থ্রি ফেজ ওয়াইন্ডিং করা থাকে এবং রোটরটাতেও একটা থ্রি ফেজ ওয়াইন্ডিং স্টার টাইপের করা থাকে। তাহলে এটা যদি রোটরটা হয়, মানে এইটাকে আমি যদি বলি যে এইটা অ্যাকচুয়ালি রোটরে যে সার্কিটটা করা আছে, রোটরটা ওয়াইন্ডিংটা, রোটর ওয়াইন্ডিং আর্মেচার স্লটগুলোতে এইভাবে করা আছে, মানে থ্রি ফেজ কানেকশন টাইপের করা আছে, তিনটে এন্ড বেরিয়ে আছে। এই তিনটে এন্ডের সাথে কি লাগানো থাকে, তিনটে এন্ড এটা তো ঘুরবে। আগে যেমন আমরা ডিসির ক্ষেত্রে কম্যুটেটর লাগাতাম, এসি মোটরের ক্ষেত্রে আমাদের স্লিপ রিং ব্যবহার করতে হয়। কম্যুটেটর আর স্লিপ রিংয়ের মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে। কীরকম, কম্যুটেটরটাই একটা গোল জিনিস মাঝে দুভাগ করা ছিল, একদিকে একটা ব্রাশ একদিকে একটা ব্রাশ। আর স্লিপ রিংয়ে কিন্তু এরকম না, গোটাটাই একটা গোল, তার একদিকে একটা ব্রাশ, তাহলে আরও একটা স্লিপ রিং, তার আরেকদিকে আরেকটা ব্রাশ। কারণ এখানে স্লিপ রিংটা একটা তারের সাথে পার্মানেন্টলি কানেক্টেড, আর আরেকটা তারের সাথে এই স্লিপ রিংটা কানেক্টেড। তাহলে এটা পুরোটা জুড়েই আমরা একদিকের ভোল্টেজটা পাবো, একটা পুরোটা জুড়ে আমরা ফেজ নিউট্রাল এরকমভাবে পাবো। তো এখানে তিনটের জন্য তিনটে স্লিপ রিং লাগানো যাচ্ছে। তাহলে আমি এরকমভাবে দেখাচ্ছি স্লিপ রিংগুলো। স্লিপ রিংয়ের গায়ে আবার ব্রাশ লাগানো আছে, এবং এই তিনটে ব্রাশ থেকে যেগুলো বেরোবে এইগুলোকে কি করা হচ্ছে, এইগুলোকে একটা থ্রি ফেজ রিওস্ট্যাট। থ্রি ফেজ রিওস্ট্যাট কেমন হবে, বেসিক্যালি ব্যাপারটা কিছুই না, এই তিনটে রিওস্ট্যাটেরই আবার এক এন্ডটা স্টার কানেক্টেড থ্রি ফেজ রিওস্ট্যাট, এটাকে বলা হয় স্টার কানেক্টেড থ্রি ফেজ রিওস্ট্যাট। রিওস্ট্যাট তাহলে কি, এখানে এইগুলো ভ্যারি করা যায়, এগুলো ভেরিয়েবল, রিওস্ট্যাটে যেরকম হয় এইরকমভাবে কানেকশনটা করা থাকে। এবার এটাতে সুবিধাটা কী হয়, এটাতে সুবিধা যেটা হয় সেটা হচ্ছে যে আমরা দেখছিলাম যে আগে যেহেতু স্কুইরেল কেজে ফিক্সড করা থাকে, মানে এইটা শর্ট সার্কিট করা থাকে রোটরটা, ফলে কি হয়, স্টার্টিং টর্কটা অনেক কম হয়। এটার ক্ষেত্রে কি হয়, ইনিশিয়ালি এখানে হাই রেজিস্ট্যান্স লাগানো যায়, তার ফলে স্টার্টিং টর্কটা বাড়ানো যায়, এবং তারপর যখন একটু স্টার্ট হয়ে যায় খানিকক্ষণ, তারপর এই রেজিস্ট্যান্সগুলোকে আস্তে আস্তে কমিয়ে ফেলা হয়। কমিয়ে ফেলার পর ফাইনালি এখানে একটা সুইচের ব্যবস্থা থাকে, যেটা দিয়ে ডাইরেক্টলি এই তিনটেকে শর্ট করে দেওয়া হয়, এই তিনটে শর্টেড করে দেওয়া হয় স্টার্ট হয়ে যাওয়ার পর। তাহলে কি হয়ে গেল, তখন এটা অলমোস্ট স্কুইরেল কেজ হয়ে গেল। তাহলে উন টাইপটাই কি হয়, এইটা দিয়ে স্টার্টিং টর্কটা কন্ট্রোল করা যায়, এবং তারপরে দরকার মতো এগুলোকে আস্তে আস্তে কমিয়ে এনে শর্ট সার্কিট করে স্কুইরেল কেজের মতো করে দেওয়া যায়। এইটা পার্থক্য বেসিক্যালি স্কুইরেল কেজ উন টাইপ। তো স্কুইরেল কেজটাই মোস্ট অফ দ্য টাইম ইউজ হয়, উন টাইপ কিছু স্পেশাল কেসে ইন্ডাস্ট্রিতে ইউজ হয়। এবার যেটা আসছিলাম সেটা হচ্ছে যে তাহলে ওয়ার্কিংটা কিভাবে হচ্ছিল, যেটা আমরা অলরেডি শুরু করেছিলাম, যে বাইরে একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ঘুরছে, সেই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটার জন্য কি হচ্ছে, এই বাইরের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডের জন্য কি হচ্ছে, এই ভেতরে যে রোটরটা আছে, রোটরটার মধ্যে একটা ভোল্টেজ ইনডিউসড হচ্ছে রোটরের কন্ডাক্টরগুলোতে, এবং এই কন্ডাক্টরগুলো এবার অলরেডি কারেন্টটা ফ্লো করতে শুরু করেছে, কারণ ওরা আইদার রেজিস্ট্যান্স দিয়ে অথবা ডাইরেক্ট কানেক্টেড। তাহলে কারেন্ট ফ্লো করলেই কি হয়ে গেল, এখন এবার ওই পুরোনো অ্যাকশনে চলে গেল। এর মানে এতক্ষণ হলো ট্রান্সফরমার অ্যাকশন, এবার শুরু হয়ে গেল ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, যেটা মোটরের প্রিন্সিপাল। মানে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর রয়েছে। তাহলে কি হয়, আমরা জানি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থাকে, তো সেই কন্ডাক্টরটা একটা ফোর্স অনুভব করে, এবং সেই ফোর্সটা কী করে, কন্ডাক্টরটাকে মুভমেন্ট করাতে চেষ্টা করে। তো এখানেও দুদিক থেকে ফোর্স অনুভব করে সব কন্ডাক্টরভাবে মিলিতভাবে একটা টর্ক এর ওপর পড়বে, এবং তার ফলে কী হবে, এই রোটরটা ঘুরতে চেষ্টা করবে। এবার প্রশ্ন হচ্ছে যে রোটরটা কোন দিকে ঘুরবে এবং কত স্পিডে ঘুরবে। আমরা বলছি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড যেটা ছিল সেটা কত স্পিডে ঘুরছে, সেটার ফিল্ডটা হচ্ছে এনএস, সিনক্রোনাস স্পিডে ঘুরছে। এবার এই যে রোটরটা আছে, এই রোটরটা কি করবে, এই রোটরটা কোন দিকে ঘুরবে, প্রথমে আমি বলি, ধরে নিচ্ছি রোটরটা কি, এখানে এখানে যে ল থেকে বেরোবে যে রোটরটা কোন দিকে ঘুরবে, সেটা হচ্ছে লেনজেস ল। লেনজেস ল থেকে বেরোবে। লেনজেস ল কি বলে, যে যখনই কোনো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ঘটে, তখন এর টার্গেটটা কি থাকে,
যে কারেন্টটা তৈরি হয় সেই কারেন্টটা চেষ্টা করে যে কারণের জন্য এটা ঘটছে সেই কারণটাকে আটকানোর চেষ্টা করে। তো এই যে এখানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা ঘটছে, কেন ঘটছে? কারণ হচ্ছে যে এইটা এখানে ফ্লাক্স লিঙ্কেজ হচ্ছে। ফ্লাক্স লিঙ্কেজ কেন হচ্ছে? কারণ এখানে ম্যাগনেটিক ফিল্ডটা মুভ করছে, এটা স্টেশনারি একদম শুরুতে, এটা তো দাঁড়িয়ে আছে রোটরটা, কিন্তু এইটা মুভ করছে, তাহলে কি হচ্ছে? একটা ফ্লাক্স লিঙ্কেজ হচ্ছে, টাইম ভ্যারিং ফ্লাক্স লিঙ্কেজ, তার জন্যই ভোল্টেজটা তৈরি হচ্ছে। তাহলে সেই ফ্লাক্স লিঙ্কেজটা কমাতে হবে, কি করে কমানো যেতে পারে? যদি রোটরটা ওই একই দিকে একই স্পিডে ঘুরতে পারতো, মানে রোটরটাও যদি এনএস স্পিডে ঘুরতো, তাহলে দুজনের মধ্যে রিলেটিভ স্পিড জিরো হয়ে যেত, সেই ক্ষেত্রে কোনো মিউচুয়াল ইন্ডাকশন হতো না, কোনো এখানে ইনডিউস ভোল্টেজ তৈরি হতো না, এবং পুরো ব্যাপারটাই হতো না। তাহলে ওর টার্গেট এটাই, যে এই স্পিডে পৌঁছানো। কিন্তু এবার ঘটনাচক্রে কি হবে, যেই মাত্র ও যদি চেষ্টাও করে, কখনোই ওই স্পিডে পৌঁছাতে পারে না। মানে রোটর স্পিড যদি এন হয়, তো এটা কখনোই, এনটা সবসময় এনএস এর থেকে ছোট হয়। কেন হয় ছোট? কারণ এনটা যদি কখনো আমি ধরেও নিই তর্কের খাতিরে যে এনটা এনএস এর কাছে রিচ করে গেল, যেই মাত্র রিচ করে যাবে তখনই কি হয়ে যাবে? রিলেটিভ স্পিড নেই, তাহলে কোনো ইনডিউসড ভোল্টেজ নেই, তাহলে এই কন্ডাক্টরের উপর কোনো ফোর্স নেই, তাহলে এটাকে আর ঘোরানোর কেউ নেই, তাহলে এটাকে আর ঘোরানোর জন্য কোনো ফোর্স তৈরি হচ্ছে না, টর্ক তৈরি হচ্ছে না। কিন্তু এখানে কি আছে? বাধা আছে, ফ্রিকশন আছে, ব্রাশের স্লিপ রিংয়ের ফ্রিকশন আছে, উইন্ডেজ ফ্রিকশন আছে এয়ারের সাথে। তাহলে এইগুলোর জন্য কি হবে? স্পিডটা একটু কমে যাবে। যেই স্পিড একটু কমে গেল, সঙ্গে সঙ্গে কি হলো? এনএস মাইনাস এন, এইটা পজিটিভ একটা ভ্যালু হলো, তাহলে একটা রিলেটিভ স্পিড তৈরি হলো। তাহলে সেইটার জন্য আবার একটু ম্যাগনেটিক ইন্ডাকশন হবে, এবং ইন্ডাকশন হওয়ার ফলে আবার একটু কারেন্ট তৈরি হবে, কন্ডাক্টরগুলোতে কারেন্ট যাবে, তারা আবার ফোর্স হবে, তাদেরকে আবার স্পিডটা বাড়তে শুরু করবে। তাহলে এই স্পিডটা এনটা একটু কমে যাবে, আবার বাড়তে শুরু করবে। ফলে কি হয়? আলটিমেটলি এনএস এর থেকে একটু কমে ও সারাক্ষণ চলতে থাকবে, মানে এনএসকে ধাওয়া করবে। এই যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, এটাকে রোটরটা অলওয়েজ ধাওয়া করবে, কিন্তু কখনোই ধরতে পারবে না। তো এই জন্য এই এনটাকে বলে রোটর স্পিড, এবং এই যে ডিফারেন্সটা এনএস মাইনাস এন, এইটাকে বলে স্লিপ। স্লিপ কোনটা? স্লিপ হচ্ছে যে কতটা স্লো যাচ্ছে রোটরটা। এবং পার্সেন্টেজ স্লিপ কখন বলে? এইটাকে যদি আমরা পার্সেন্টেজে করে দিই, এনএস মাইনাস এন বাই এনএস, এইটাকে তখন বলে পার্সেন্টেজ স্লিপ, যে কতটা ওর পিছনে পিছনে যাচ্ছে। তো যাই হোক, এবার এইখানে আমি তো অলরেডি এফ এর ফর্মুলাটাও বলে দিয়েছি, ফ্রিকোয়েন্সির সাথে পি ইন্টু এনএস বাই 120। তাহলে এইগুলো ধরে নিয়েই কিন্তু বেসিক্যালি পুরো ব্যাপারগুলো ঘটে। এবং এরপরে যেটুকু পড়ে থাকলো সেটা হচ্ছে যে এই যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড বলা হলো, আমরা ওয়ার্কিং প্রিন্সিপালটা একটু বললাম কীভাবে কাজ করে, পার্সেন্টেজ স্লিপটাও বলেছি। এবার রোটর ফ্রিকোয়েন্সিটা কী করে বেরোয় সেইটা শুধু বলে নিয়ে তাহলে এইটা শেষ করব। রোটর ফ্রিকোয়েন্সি কী করে বার করা যায়? রোটর ফ্রিকোয়েন্সি বলতে কিন্তু এটা রোটর কারেন্ট ফ্রিকোয়েন্সি। রোটর কারেন্ট ফ্রিকোয়েন্সি, রোটর কারেন্ট ফ্রিকোয়েন্সি কোনটা? এই যে রোটরটা ঘুরে, রোটরটার মধ্যে একটা আমরা বললাম ইনডিউসড একটা কারেন্ট তৈরি হয়, সেই কারেন্টের ফ্রিকোয়েন্সি কত হয়? সেই ফ্রিকোয়েন্সিটা কিন্তু বেশ কম হয়। তো সেই ফ্রিকোয়েন্সিটা, সেই কারেন্টের ফ্রিকোয়েন্সি, আমরা যেমন বাইরে সাপ্লাই কারেন্টের ফ্রিকোয়েন্সি কত? সাপ্লাই কারেন্টের ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ। এবং এই যে আমরা জেনারেল ফ্রিকোয়েন্সির ফর্মুলা, সেটা হচ্ছে এন ইন্টু পি বাই 120, এটা দিয়েই হবে। এটা যখন আমরা কি করব, এনটা হচ্ছে বেসিক্যালি মানে রিলেটিভ স্পিডটা, কারণ আমরা যখন সাপ্লাই ফ্রিকোয়েন্সি বার করছি তখন আমরা ধরে নিচ্ছি যে রোটরটা স্ট্যান্ড স্টিল, মানে এটা ঘুরছে না, তাহলে এর এনটা এনএস হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কি বলছি, সাপ্লাই ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে এনএস ইন্টু পি বাই 120। কিন্তু যখন রোটরের ক্ষেত্রে আমরা করতে যাব, তখন কি হয়ে যাবে? একটা রোটর যদি এন স্পিড হয়, তাহলে রিলেটিভ স্পিড কত হয়ে যাবে? এনএস মাইনাস এন। তাহলে রোটর কারেন্টের ফ্রিকোয়েন্সিটাকে যদি আমি এফ আর বলি, তাহলে সেটা তখন কি হয়ে যাবে? স্পিডটা, রিলেটিভ স্পিডটা তো চেঞ্জ হয়ে গেছে, এন এর বদলে এখন এনএস মাইনাস এন হয়ে গেছে রিলেটিভ স্পিড। তাহলে মানে এটার ক্ষেত্রেও ফর্মুলাটা তাই ছিল, সাপ্লাইয়ের ক্ষেত্রেও এনএস মাইনাস এন, কিন্তু সাপ্লাইয়ের ক্ষেত্রে রোটরটা শুরুতে কি স্টার্টিংয়ে চলছিল না, তাহলে রোটরের স্পিডটা জিরো ছিল, তাহলে তখন সেই জন্য হয়ে গেছে এনএস ইন্টু পি বাই 120, সেটা হয়ে গেছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি। এবার যখন রোটরটা ঘুরতে শুরু করেছে, তখন কি হয়ে গেছে? এনটাই রিলেটিভ স্পিডটা হয়ে গেছে এনএস মাইনাস এন, এবং এই ক্ষেত্রে ফর্মুলাটা বাই 120 এটা হয়ে গেছে। তাহলে এবার এই এনএস মাইনাস এনটা কি, এই ফর্মুলা থেকে কি লেখা যায়? এনএস মাইনাস এন ইজ, ফর্মুলাটা এস এস স্লিপের ফর্মুলাটা যদি আমরা লিখি, কি এনএস মাইনাস এন বাই এনএস, তাহলে এনএস মাইনাস এন ইজ নাথিং বাট এস ইন্টু এনএস।
তাহলে এইখান থেকে যদি এইটা বসাই আমরা এনএস মাইনাস এনে কি এস ইন্টু এনএস পি বাই 120, তাহলে কি হয়ে গেল এস ইন্টু এই এনএস পি ইন্টু এইটাই হচ্ছে কি এফএস সাপ্লাই ফ্রিকোয়েন্সি। এটাকে এফএসও লিখতে পারি, শুধু এফও লিখতে পারি। তাহলে রোটর ফ্রিকোয়েন্সি কি হয় স্লিপ ইন্টু এফএস বাই এস ইন্টু এফ। তাহলে রোটর কারেন্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে ফ্র্যাকশনাল স্লিপ বা পার্সেন্টেজ স্লিপ ইনটু সাপ্লাই ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা গোটাগুটি লিখলে রোটর কারেন্ট ফ্রিকোয়েন্সি কম হবে, কারণ রোটরটা কারেন্ট ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ওই দুটোর মধ্যে যে গ্যাপটা সেইটা হিসেবে, এবং গ্যাপটা খুবই কম হয়। স্লিপ জেনারেলি 0.1 0.2 মানে খুবই 0.01 এরকম ভ্যালু হয়, মানে ম্যাক্সিমাম 5 to 8% এরকম স্লিপ হয়। ফলে এই রোটর কারেন্ট ফ্রিকোয়েন্সি অতটাই কম হবে। তাহলে এখানে রোটর কারেন্ট ফ্রিকোয়েন্সি হয়ে যাবে কি যে পার্সেন্টেজ স্লিপ ইন্টু সাপ্লাই ফ্রিকোয়েন্সি। সাপ্লাই ফ্রিকোয়েন্সি বলতে যে সাপ্লাই এসি কারেন্ট দেওয়া হয় যে সাপ্লাই ফ্রিকোয়েন্সি। একটা ছোট্ট আমরা এক্সাম্পল দেখে এটাকে শেষ করে দিই। সেটা হচ্ছে যে একটা যদি এবার বলে যে একটা 6 পোল 3 ফেজ ইন্ডাকশন মোটর আছে, 6 পোল 3 ফেজ আইএম আছে, যেটা ইজ কানেক্টেড টু 50 হার্জ সাপ্লাই। এবার বলছে if it is rotated at or if it is running at 970 rpm, then বলছে find the slip. তাহলে কি হবে সেক্ষেত্রে? তাহলে আমরা প্রথমে সিনক্রোনাস স্পিডটা বার করে ফেলতে পারবো কি 120 f বাই পি। তাহলে 120 ইন্টু 50/6, তাহলে এটা হয়ে গেল 1000 rpm। তাহলে স্লিপটা ইজিলি এবার বেরোবে, স্লিপ কি এনএস মাইনাস এন বাই এনএস। তাহলে এটা করলে কি হবে 1000 মাইনাস 970টা রোটর ঘুরছে ডিভাইডেড বাই 1000, তাহলে হচ্ছে 0.03। তার মানে এটা ইজিক্যাল টু 3% স্লিপ। তাহলে এইভাবে স্লিপটা বার করা হয়, ওটা সহজ। ওকে, থ্যাংক ইউ।